আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমরা আলোচনা করব হিন্দু প্যাট্রিয়টিক পত্রিকা এই সম্পর্কে। তাহলে প্রথমে আমরা দেখে নিই যে আমরা ভূমিকায় ঠিক কি লিখেছি। ভূমিকায় লিখেছি হিন্দু প্যাট্রিয়টিক পত্রিকা 1853 খ্রিস্টাব্দে একটি সাপ্তাহিক ইংরেজি পত্রিকা হিসাবে প্রথম প্রকাশ পায়, যা পরবর্তীতে একটি দৈনিক পত্রিকায় পরিণত হয়। অর্থাৎ 1853 খ্রিস্টাব্দে এই পত্রিকাটি প্রথমে একটি সাপ্তাহিক পত্রিকা হিসেবে প্রকাশিত হয়েছিল এবং পরবর্তীকালে সেটি দৈনিক পত্রিকা হিসেবে প্রকাশ হতে শুরু করে। এরপরে আমরা পয়েন্ট করেছি সম্পাদক, অর্থাৎ এই পত্রিকাটির সম্পাদক কে ছিলেন এবং কোন সম্পাদকের নেতৃত্বে এই পত্রিকাটি জনপ্রিয় হয়ে ওঠে সে বিষয়টা নিয়ে এখানে আমরা আলোচনা করেছি। এই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন, অর্থাৎ এই পত্রিকার প্রতিষ্ঠার সঙ্গে জড়িত ছিলেন, তিনি হচ্ছেন গিরিশচন্দ্র ঘোষ এবং তিনি প্রথম সম্পাদক এই পত্রিকা। 1855 খ্রিস্টাব্দে হরিশ্চন্দ্র মুখার্জি এই পত্রিকার সম্পাদক হিসাবে যোগ দেন এবং 1862 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি এই পত্রিকার সম্পাদনা করেছিলেন এবং তার নেতৃত্বে এই পত্রিকাটি কিন্তু অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছিল, কারণ তিনি তার বলিষ্ঠ প্রতিবাদের দ্বারা ইংরেজ শাসনের যে কুফলগুলি বা ইংরেজ শাসনের যে বৈষম্যমূলক নীতিগুলি এবং ইংরেজরা যে ভারত বিরোধী নীতিগুলি গ্রহণ করেছিলেন তার কঠোর সমালোচনা করেছিলেন। এই পত্রিকার মাধ্যমে স্বাভাবিকভাবে বিপ্লবীদের বন্ধু পত্রিকায় পরিণত হয়েছিল এই হিন্দু প্যাট্রিয়টিক পত্রিকা হরিশ্চন্দ্র মুখার্জির নেতৃত্বে। তারপরে দেখো আমরা কি লিখেছি না, পরবর্তীতে 1862 খ্রিস্টাব্দে এই পত্রিকার সম্পাদনার দায়িত্বটা গ্রহণ করছেন কেন না কৃষ্ণ দাস পাল এবং 1924 খ্রিস্টাব্দ নাগাদ এই পত্রিকার প্রকাশনা পুরোপুরি বন্ধ হয়ে যায়। এরপরে আমরা দেখে নেব এই হিন্দু প্যাট্রিয়টিক পত্রিকা প্রকাশের ঠিক প্রেক্ষাপট অর্থাৎ পটভূমিকাটা কি ছিল। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি আমরা বিস্তারিত আকারে আলোচনা করব। যদি তোমরা এই যে পত্রিকা প্রকাশের প্রেক্ষাপট এটি যদি একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনে থাকো তাহলে এখান থেকে কিন্তু অনেক প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবে, কারণ এই প্রেক্ষাপটটি একটা বিস্তারিত আমরা আলোচনা করবো এবং বিস্তারিত আলোচনা রয়েছে। তাহলে দেখে নাও আলোচনাটা কি। বলা হয়েছে যে জমিদারি সভা ও বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটির মিলিত রূপ অর্থাৎ একত্রিত রূপই হচ্ছে ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন। অর্থাৎ 1838 খ্রিস্টাব্দে দ্বারকানাথ ঠাকুর এবং রাধাকান্ত দেব এই দুজন মিলে প্রথম এই জমিদার সভা গঠন করেন, অর্থাৎ ল্যান্ড হোল্ডার সোসাইটি আর কি। তো এই জমিদার সভা তাহলে কততে বললাম না 1838 খ্রিস্টাব্দে এই সভাটির প্রতিষ্ঠা হয়। 1838 খ্রিস্টাব্দে 1838 খ্রিস্টাব্দে জমিদারি সভার প্রতিষ্ঠা করেন রাধাকান্ত দেব এবং দ্বারকানাথ ঠাকুর। এবং এই জমিদারি সভা প্রতিষ্ঠার মূল যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা কি ছিল না এই যে জমিদারদের স্বার্থ রক্ষা করাই ছিল এই জমিদার সভার মূল উদ্দেশ্য। এই যে সভা অর্থাৎ এই প্রতিষ্ঠানটিকে ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে গণ্য করা হয়ে থাকে। তাহলে এখান থেকে বেশ কয়েকটা ছোট ছোট প্রশ্নের উত্তর তোমরা পেয়ে গেলে। সেটা হচ্ছে যে জমিদারি সভা প্রতিষ্ঠা হয় কতদিন 1838 খ্রিস্টাব্দে। প্রতিষ্ঠাতা কে ছিলেন? প্রতিষ্ঠাতা ছিলেন দ্বারকানাথ ঠাকুর এবং রাধাকান্ত দেব। এবং এই জমিদারি সভার মূল যে উদ্দেশ্য অর্থাৎ এই সভার উদ্দেশ্য ছিল জমিদারদের স্বার্থ রক্ষা করা, অর্থাৎ ইংরেজ শাসনে ইংরেজদের নানা রকম আইন কানুন এবং নীতি রয়েছে, সেগুলি থেকে যারা জমিদাররা তাদের স্বার্থকে রক্ষা করতে পারে সেটা দেখাশোনাই ছিল মূল কাজ এই জমিদার সভা। দ্বিতীয় রয়েছে বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি। এই সভাটি প্রতিষ্ঠিত হয় 1843 খ্রিস্টাব্দে। 1843 খ্রিস্টাব্দে এটি প্রতিষ্ঠিত হয় এবং দ্বারকানাথ ঠাকুর এর প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। এবং এই যে এই প্রতিষ্ঠানটি অর্থাৎ এই সংগঠনটির মূল উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে সাংবিধানিক উপায়ে অর্থাৎ কোন রকম আন্দোলনের মধ্যে না গিয়ে আর কি সাংবিধানিক উপায়ে জনসাধারণ অর্থাৎ ভারতীয়দের স্বার্থকে রক্ষা করা। তাহলে দুটো সভা প্রতিষ্ঠিত হয় এবং দুটি সভার উদ্দেশ্যই ভিন্ন ভিন্ন ছিল। পরবর্তীকালে দেখা যায় যে এই দুটো সভাকে এক করে দেওয়া হয়, অর্থাৎ দুটো সভাকে ভেঙে একটি সভায় পরিণত করা হয় এবং সেই সভাটির নাম হয় কি না সেই সভাটির নাম হয়ে যায় ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন। সেটা করা হয় 1851 খ্রিস্টাব্দে। এবং এই ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশনের যারা প্রতিষ্ঠাতা ছিলেন তারা হচ্ছেন রাধাকান্ত দেব এবং তার সঙ্গে সঙ্গে ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, দ্বারকানাথ ঠাকুর নয় কেন না দ্বারকানাথ ঠাকুর ইতিমধ্যে 1846 খ্রিস্টাব্দে তিনি মারা গেছেন এবং তার উত্তরাধিকারী যিনি ছিলেন সেই দেবেন্দ্রনাথ ঠাকুর এই
সভাটি অর্থাৎ দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে রাধাকান্ত দেব দুজনে মিলে এই সভাটি প্রতিষ্ঠা করেন 1851 খ্রিস্টাব্দে। এখন এই সভাটির যে উদ্দেশ্য সেটিও নিশ্চয়ই পরিবর্তিত হয়ে যাবে, অর্থাৎ যেহেতু দুটি সভার মিলিত রূপ, তাই দুটি সভার যে উদ্দেশ্য ছিল সেই দুটি সভার উদ্দেশ্যকে এই সভায় উদ্দেশ্য হিসাবে ঘোষণা করা হয়। সেটা হচ্ছে জমিদারদের যে স্বার্থ সেটি সুরক্ষার সঙ্গে সঙ্গে জনসাধারণের স্বার্থকে সুরক্ষিত করা এবং জনসাধারণের দাবি দাওয়াগুলি আদায় করা এই সভার মূল উদ্দেশ্য হয়ে দাঁড়ায়। এরপরে এই যে দুটি সভার একটা মিলিত রূপ, সেই মিলিত রূপটা হচ্ছে ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন। সেই ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশনের যে উদ্দেশ্যগুলি বললাম এবং তার যে কার্যকলাপগুলি সেগুলি প্রচার করার জন্য কি দরকার না, একটা প্রচারপত্র, অর্থাৎ সে সময়ে প্রচার করা হতো পত্রিকার মাধ্যমে, তাই একটা পত্রিকা দরকার যাকে আমরা কি বলি মুখপত্র বলে থাকি। তাহলে এই সংস্থাটির মুখপত্র হিসাবে সংস্থাটি প্রতিষ্ঠিত হওয়ার 2 বছর পর অর্থাৎ 1851 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় এবং 1853 খ্রিস্টাব্দে এই সংগঠনটির বা এই যে ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন সেই প্রতিষ্ঠানটির বা সেই সংগঠনটির একটি মুখপত্র হিসাবে হিন্দু প্যাট্রিয়টিক পত্রিকাকে প্রকাশ করা হয় 1853 খ্রিস্টাব্দে। এবং এই যে হিন্দু প্যাট্রিয়টিক পত্রিকা প্রকাশিত হলো, সেই পত্রিকা পরবর্তীকালে এর মুখপত্র হিসেবে তা কাজ করছে, সেই সঙ্গে সঙ্গে একটি পত্রিকার যা কাজ সেগুলি কিন্তু ঠিক পাশাপাশি রেখে কাজ করে চলেছিল। এরপর আমরা দেখে নেব হিন্দু প্যাট্রিয়টিক পত্রিকা থেকে বাংলার তৎকালীন সমাজ ব্যবস্থা, রাজনীতি এবং আন্দোলনগুলি সম্পর্কে কি কি জানা যায়। তাহলে আমরা দেখিনি যে এই হিন্দু প্যাট্রিয়টিক পত্রিকা থেকে তৎকালীন সময়ের সমাজ ব্যবস্থা এবং রাজনীতি সম্পর্কে কি কি জানা যায়। দেখো আমরা প্রথমে লিখে রেখেছি যে হিন্দু প্যাট্রিয়টিক পত্রিকা থেকে কি জানা যায় বা এর গুরুত্ব যদি কি বা এই পত্রিকার গুরুত্ব সম্পর্কে আলোচনা করে এরকম যদি কোনো প্রশ্ন হয় তাহলে আমরা তার উত্তরগুলো এইভাবেই লিখতে পারবো। তো প্রথমে আমরা দেখিনি কি লিখেছি না, প্রথমেই লিখেছি ইংরেজ শাসনের বিরোধিতা। অর্থাৎ এই পত্রিকাটির মূল কাজ যা ছিল সেটা হচ্ছে ইংরেজ শাসনে কি করা, বিরোধিতা করা। তবে কি সবগুলো বিরোধিতা করা না, সবগুলো নেই। ইংরেজরা অর্থাৎ ব্রিটিশ শাসনাধীন ভারতবর্ষে ইংরেজ শাসন ব্যবস্থা যে সমস্ত কাজগুলি করছিল তাদের মধ্যে যেগুলি ভারত বিরোধী ছিল সেগুলির বিরোধিতা করাই ছিল এই পত্রিকার মূল কাজ। এগুলির মধ্যে আমরা আলোচনা করতে পারি, যেমন ধরো নীল বিদ্রোহ। নীল বিদ্রোহের কথা বলতে পারি 1 নম্বরে। নীল বিদ্রোহের কথা, অর্থাৎ নীল বিদ্রোহের যে সেই সময়ে নীল বিদ্রোহ হয়েছিল এবং তার যে বিদ্রোহীরা ছিলেন তাদের উপরে ইংরেজ সরকার যে অত্যাচার চালিয়েছিল এবং নীলকর সাহেবরা নীল চাষিদের উপরে যে অত্যাচার করছিল সেই সম্পর্কে বিস্তারিত বিবরণ এই পত্রিকা থেকে আমরা পেয়ে থাকি। এছাড়া কি না, এছাড়াও সাঁওতাল বিদ্রোহের কথা তোমরা জানো। সেই সাঁওতাল বিদ্রোহ, সেই সাঁওতাল যে বিদ্রোহ হয়েছিল সেই সাঁওতাল বিদ্রোহকেও কিন্তু এই পত্রিকা বেশ জোরদার প্রচার চালিয়েছিল এবং সেখানে দেখা যায় যে সাঁওতালদের সমর্থনে এই পত্রিকা প্রকাশ করে এবং তারা বলে যে সাঁওতালদের বিদ্রোহের জন্য মূল দায়ী কারা না, ইংরেজ। অর্থাৎ এই সাঁওতাল বিদ্রোহের জন্য এই পত্রিকা কিন্তু ইংরেজদের নীতিগুলিকেই দায়ী করেছিল। এছাড়াও আরেকটা বিদ্রোহের সমর্থন জানিয়েছিল, সেটা হচ্ছে সিপাহী বিদ্রোহের প্রতি সমর্থন। সেটাও আমরা আলোচনা করব, পরবর্তীকালে বিস্তারিত আলোচনা করবো, যেহেতু একটা পয়েন্ট আমরা লিখে রেখেছি। এছাড়াও তৎকালীন সময়ে তোমরা জানো যে লর্ড ডালহৌসি সত্য বিলোপ নীতি প্রয়োগ করেছিলেন এবং সেই সত্য বিলোপ নীতি ভারতীয় রাজাদের ক্ষেত্রে একটা দুর্বিষহ যন্ত্রণা স্বরূপ নেমে এসেছিল। বহু রাজা তাদের রাজত্ব হারিয়ে ফেলেছিলেন এই সত্য বিলোপ নীতি বা ডালহৌসির আগ্রাসী নীতির ফলে। এছাড়াও চিরস্থায়ী যে বন্দোবস্ত, সেই চিরস্থায়ী বন্দোবস্তের ফলে ইংরেজরা যে ব্যবস্থাটি গ্রহণ করেছিলেন তার ফলস্বরূপ ভারতীয় যে সমস্ত জমিদাররা তারা অনেকেই তাদের জমিদারি সত্ত্বকে বজায় রাখতে পারেনি বা এই চিরস্থায়ী বন্দোবস্তের কুফল হিসাবে ভারতীয় চাষিদের উপরে যে অত্যাচার নেমে এসেছিল সেগুলিরও তীব্র সমালোচনা করেছিল এই হিন্দু প্যাট্রিয়টিক পত্রিকা। এবং এই সমালোচনাগুলি মূলত করা হয়েছিল কোন সময়ে, যে সময়ে হরিশ্চন্দ্র মুখার্জি তার সম্পাদকের দায়িত্বে ছিলেন এই পত্রিকার এবং তিনি কঠোরভাবে এই নীতিগুলির সমালোচনা করেছিলেন। যদি তোমাদের এই আলোচনা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে নেবে, পরবর্তী নোটিফিকেশন পেতে তোমাদের তাতে সহজ হবে। সিপাহী বিদ্রোহের প্রতি কিভাবে, এটা একটা নতুন একটা পয়েন্ট হিসেবে আমরা উল্লেখ করেছি, কারণ সিপাহী বিদ্রোহের প্রতি সমর্থনটা এই যে হিন্দু প্যাট্রিয়টিক পত্রিকা করেছিল এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। কেন বলছি না, সেই সময় যে সমস্ত পত্র পত্রিকা এগুলি ছিল এমনকি ভারতের বহু রাজনীতিবিদ কিন্তু সিপাহী বিদ্রোহকে সরাসরি ইংরেজদের বিরোধে গিয়ে সমর্থন করতে পারেনি। ইংরেজদের ভয়ে ভীত হয়ে অনেক পত্রিকায় কিন্তু এই বিদ্রোহের পাশে দাঁড়াতে পারেনি। কিন্তু হরিশ্চন্দ্র মুখার্জির নেতৃত্বে এই যে হিন্দু প্যাট্রিয়টিক পত্রিকা, সেই পত্রিকা কিন্তু এই সিপাহীদের বা সিপাহী বিদ্রোহকে যথেষ্ট সমর্থন করেছিল। তবে এই যে সিপাহী বিদ্রোহ ঘটেছিল সেই সময়ে,
সেই সিপাহী বিদ্রোহের যে একটা দুর্বলতা, সেই দুর্বলতাগুলি কিন্তু হরিশ্চন্দ্র মুখার্জি তার হিন্দু প্যাট্রিয়টিক পত্রিকার মাধ্যমে তুলে ধরেছিলেন এবং সেখানে মোগল সম্রাটকে তাদের অর্থাৎ সিপাহীদের নেতৃত্বের আসনে বসিয়ে দেওয়াটা যে খুব একটা যুক্তিসহ বা যুক্তিযুক্ত হয়নি সে বিষয়ে এই হিন্দু প্যাট্রিয়টিক পত্রিকায় বিস্তারিত আলোচনা করা হয়েছিল। এরপরে আমরা দেখে নেব বর্ণ বৈষম্যমূলক নীতির বিরোধিতা। কেন বলছি যে বর্ণ বৈষম্যমূলক নীতির বিরোধিতা, তার কারণটা হচ্ছে যে এই যে বর্ণ বৈষম্যমূলক নীতির বিরোধিতা, এই বিরোধিতাটা বর্ণ বৈষম্যমূলক নীতির যে বিরোধিতা সেটা হিন্দু প্যাট্রিয়টিক পত্রিকা এই কারণেই করছে, তার কারণটা হচ্ছে ভারতবর্ষের যে জাতি, সেই ভারতীয় জাতিদেরকে ইংরেজ জাতি কি করছে না ছোট করার জন্য একটা বর্ণ বৈষম্যমূলক বেশ কতগুলো নিয়ম কানুন তারা এখানে চালু করেছিলেন। এর উদাহরণ হিসেবে আমরা বলতেই পারি যে সে সময়ে ভারতে একটা বিশেষ আইন, বিশেষ একটা নিয়ম ছিল বা আইনই বলতে পারে, সেটা হচ্ছে যে কোনো ভারতীয় বিচারক কিন্তু ইংরেজদের বিচার করতে পারবে না। যেহেতু ইংরেজরা শ্রেষ্ঠ জাতি বলে তারা নিজেদেরকে মনে করতো, তাই শ্রেষ্ঠ জাতির বিচার করা এই আমাদের ভারতীয়দের পক্ষে সম্ভব নয় বা ভারতীয়রা করতে পারবে না এবং তাদের করার যোগ্যতা নেই, এরকম ধারণা থেকে তারা এই নীতিটা নিয়ে এসেছিল বা এরকম নিয়ম কানুনগুলি চালু করেছিল এবং এটা ভারতীয়দের পক্ষে কিন্তু অত্যন্ত অপমানজনক ছিল। পরবর্তীকালে যখন মিস্টার ইলবার্ট একটা বিলের খসড়া তৈরি করেন এবং তাতে ভারতীয় বিচারকদের কি করা হয় না ইংরেজদের বিচার করার একটা সুযোগ দেওয়া হয়, তখন কিন্তু এই হিন্দু প্যাট্রিয়টিক পত্রিকা এই ইলবার্ট বিলকে একেবারে জোরদার সমর্থন জানিয়েছিল এবং সেই তর্ক বিতর্কে তাদের যে সমর্থন, সেই সমর্থনটা অনেক ক্ষেত্রে কাজেও লেগেছিল। যদিও ইংরেজরা কিন্তু এই বর্ণ বৈষম্যমূলক তাদের যে আইন ছিল সেটিকে ত্যাগ করতে মোটেই প্রস্তুত হয়নি। তো যাই হোক, তাহলে বর্ণ বৈষম্যমূলক নীতির এই বিরোধিতাটাও কিন্তু হিন্দু প্যাট্রিয়টিক পত্রিকায় জোরদার ভাবেই করা হয়েছিল। এরপরে আমরা দেখে নেব যে সামাজিক সংস্কার ও জাতীয়তাবাদ সম্পর্কে হিন্দু প্যাট্রিয়টিক পত্রিকা কি বলছে। সেই সময় বহু সামাজিক সংস্কার যে করা হচ্ছিল সেই সংস্কারগুলির প্রতি সমর্থন যেমন হিন্দু প্যাট্রিয়টিক পত্রিকা জানিয়েছিল, ঠিক সেই রকম তারাও বেশ কিছু সমাজ সংস্কারের জন্য উদ্যোগী হয়েছিল এবং তার সঙ্গে সঙ্গে ভারতের জনগণের মধ্যে ইংরেজ শাসনের বিরুদ্ধে যে জাতীয়তাবাদের জাগরণ ঘটছিল, সেই জাতীয়তাবাদের জাগরণ ঘটার পিছনে কিন্তু এই হিন্দু প্যাট্রিয়টিক পত্রিকার যথেষ্ট ভূমিকা ছিল। বিশেষ করে হরিশ্চন্দ্র মুখার্জির ভূমিকা তো আর অস্বীকার করার কোনো উপায় নেই। এছাড়া এই সময়ে তোমরা দেখবে যে নীল বিদ্রোহ যখন হয়েছিল, সেই নীল বিদ্রোহীদের সমর্থনে এগিয়ে এসেছিলেন এই হিন্দু প্যাট্রিয়টিক পত্রিকার সম্পাদক এবং তিনি নানাভাবে তাদের সাহায্য করছিলেন। এই সাহায্য যে তিনি তাদের করছিলেন, সেই সাহায্য করার ফলে জাতীয়তাবাদী যে চেতনা, সেই চেতনাটার বিকাশে বিপ্লবীদের বিশেষভাবে সাহায্য করছিল। তাই আমরা বলতে পারি যে জাতীয়তাবাদের বিকাশে এই হিন্দু প্যাট্রিয়টিক পত্রিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এরপরে আমরা দেখে নেব যে ঠিক এই হিন্দু প্যাট্রিয়টিক পত্রিকা নীল বিদ্রোহীদের কতটা সমর্থন করেছিল বা নীল বিদ্রোহের পক্ষে হিন্দু প্যাট্রিয়টিক পত্রিকা ঠিক কি ভূমিকা নিয়েছিল সেটা আমরা একটু আলোচনা করে নিতে পারি। তাহলে সেটা যদি আলোচনা করতে যাই তাহলে কিভাবে আমরা আলোচনা করব তো দেখিনি। হ্যাঁ, তাহলে পরের পয়েন্ট হিসেবে আমরা লিখতে পারি যে নীল বিদ্রোহের সমর্থন বা নীল বিদ্রোহের ক্ষেত্রে এই হিন্দু প্যাট্রিয়টিক পত্রিকার গুরুত্ব কতখানি, অর্থাৎ নীল বিদ্রোহের সমর্থনে তারা কি করেছিল। তাহলে পয়েন্ট হিসাবে আমরা লিখে নিতে পারি যে নীল বিদ্রোহের পক্ষে হিন্দু প্যাট্রিয়টিক পত্রিকা কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। তো পয়েন্টটা করে নিতে পারো। নীল বিদ্রোহে হিন্দু প্যাট্রিয়টিক পত্রিকার ভূমিকা। কি লিখব না, মূলত এই যে নীল বিদ্রোহ তোমরা জানো যে 1859 খ্রিস্টাব্দে এই নীল বিদ্রোহ সংগঠিত হয়েছিল এবং নীল বিদ্রোহ কেন সংগঠিত হয়েছিল সেটা আশা করি তোমরা জানো, তবুও একটু বলে নি বোঝার সুবিধার্থে। 1859 খ্রিস্টাব্দে যে নীল বিদ্রোহ ঘটেছিল সেই নীল বিদ্রোহ করেছিল নীল চাষিরা
এবং করেছিল মূলত নীলকর সাহেবদের বিরুদ্ধে। তোমরা জানো যে ইংল্যান্ডে এই সময় কি হয়েছিল না, একটা শিল্প বিপ্লব ঘটেছিল এবং শিল্প বিপ্লব ঘটার ফলে ইংল্যান্ডে বস্ত্র শিল্পের একটা ব্যাপক উন্নতি ঘটে এবং বস্ত্র শিল্পে কি দরকার হয়, রঙের দরকার হয়, কারণ ওই সমস্ত বস্ত্রগুলি রং করার জন্য রঙের প্রয়োজন হয়ে থাকে এবং সেই সময় কৃত্রিম রং আবিষ্কার না হওয়ার ফলে এই যে রঙের উপাদান সেগুলি পাওয়া যেত কি থেকে, নীল গাছ থেকে, অর্থাৎ নীল গাছের রস বের করে সেই রস থেকে রং তৈরি করা হতো। এখন এই নীল গাছটি চাষ করার জন্য ইংরেজরা কি করে না, ভারতবর্ষে এসে ভারতীয় চাষিদেরকে দিয়েই এই নীল চাষটি করাতে থাকে। যারা এই নীল চাষ করাতে ভারতবর্ষে আসেন তারাই হচ্ছেন নীলকর সাহেব, আর যারা নীল চাষ করছিলেন তারা হচ্ছেন নীল চাষি। ভারতীয় যে চাষিরা ছিলেন তারা মূলত তাদের সেই জমিতে যে ধান চাষ করতো এবং ধান চাষ থেকে তারা সারা বছরের অন্ন জোগাড় করতো। কিন্তু ইংরেজরা এসে ভারতবর্ষে কি করলো না, ওই চাষের জমিতে তারা কৃষকদেরকে নীল চাষ করাতে বাধ্য করে এবং যখন নীল চাষিরা চাষ করতে চাইছিল না তখন তাদেরকে প্রলোভন দেখায়, দাদন দেয় এবং সেই দাদন অর্থাৎ অগ্রিম অর্থ দিয়ে নীল চাষের জন্য যে প্রয়োজনীয় খরচ সেটি তারা অগ্রিম চাষিদেরকে দিত, যেটাকে দাদন বলা হতো। এইভাবে প্রলোভন দেখিয়ে তারা প্রথম দিকে কি করে না, ভারতীয় চাষিদেরকে চাষ করতে বাধ্য করে। এছাড়া এই প্রলোভনে যখন কাজ হয়নি তখন ইংরেজ সরকার বেশ কয়েকটা নিয়ম কানুন চালু করে এবং সেই নিয়ম কানুনগুলি, 3 কাটার নিয়ম, এই সমস্ত আরো কতগুলি নিয়ম ছিল, সেই নিয়মগুলি চালু করে তারা কি করে, নীলকর সাহেবরা নীল চাষিদের চাষ করতে বাধ্য করে, নীল চাষ করতে আর কি। তো এইভাবে নীল চাষ করার ফলে পরবর্তীকালে দেখা যায় যে নীল চাষ থেকে চাষিদের মোটেই লাভ হয়নি, উল্টো তাদের অনেক ক্ষতি হয়ে গেছিল। স্বাভাবিকভাবেই তারা কি করে, নীল চাষ করতে অগ্রাহ্য করে। অপরদিকে নীলকর সাহেবরা যখন তাদেরকে চাষ করতে বাধ্য করছে, উভয় পক্ষের মধ্যে একটা সংঘর্ষ এবং এই সংঘর্ষটি হচ্ছে নীল বিদ্রোহের আকার ধারণ করে। তো এই যখন নীল বিদ্রোহ শুরু হয় তখন কিন্তু এই হিন্দু প্যাট্রিয়টিক পত্রিকা নীল বিদ্রোহের সমর্থনে এগিয়ে আসে এবং বিভিন্নভাবে নীল চাষিদেরকে অর্থাৎ নীল বিদ্রোহীদেরকে এই হিন্দু প্যাট্রিয়টিক পত্রিকা সাহায্য করছিল। আমরা এখন দেখে নেব ঠিক কি ভাবে এই হিন্দু প্যাট্রিয়টিক পত্রিকা, বিশেষ করে হরিশ্চন্দ্র মুখার্জির নেতৃত্বে এই হিন্দু প্যাট্রিয়টিক পত্রিকা নীলকর সাহেবদের কোন ভাবে বা কি ভাবে সাহায্য করেছিল। প্রথমে আমরা পয়েন্ট হিসেবে কি লিখবো না, প্রথম পয়েন্ট হিসেবে আমরা লিখবো নীল চাষিদের অত্যাচারের একটা খবর, সেই খবরটাকে কি করা না, পত্রিকার মাধ্যমে প্রকাশ করা। তাহলে নীলকরদের অত্যাচারের খবর প্রকাশ, প্রথমে লিখে নেবো। তাহলে নীলকরদের সাহেব আর কি দের অত্যাচারের খবর প্রকাশ করা বা প্রকাশ লিখলাম। অর্থাৎ নীলকর সাহেবরা যে নীল চাষীদের উপরে অকথ্য নির্যাতন করত, নীলকর সাহেবদের এক একটা নীলকুঠি ছিল এবং কোনো চাষি যদি নীল চাষ করতে অস্বীকার করতো তাহলে তাদেরকে জোর করে তুলে নিয়ে গিয়ে তাদের সেই নীলকুঠিতে অত্যাচার করা হতো। সেই সমস্ত অত্যাচারের যে বীভৎস কাহিনী সেগুলি হিন্দু প্যাট্রিয়টিক পত্রিকার মাধ্যমে তুলে ধরা হতো এবং এই খবরগুলি পড়ে জনসাধারণের মধ্যে একটা বিভীষিকা তৈরি হয় এবং তারা ইংরেজদের বিরুদ্ধে কি করে, রুখে দাঁড়ায় এবং নীল চাষীদের সাহায্য করে। ফলে বিদ্রোহীটি একটি ব্যাপক আকার ধারণ করেছিল। এরপরে আমরা 2 নম্বর পয়েন্ট হিসেবে লিখতে পারি নীল চাষের স্বরূপ উদ্ঘাটন। এটা কি দেখো তাহলে, খ নাম্বার, নীল চাষের স্বরূপ উদ্ঘাটন। নীল চাষের স্বরূপ উদ্ঘাটন অর্থাৎ এই যে নীল চাষ নীলকর সাহেবরা এসে ভারতবর্ষে করাচ্ছেন এবং নীল চাষিরা এই যে নীল চাষ করছে তার আসল রূপটা কি, সেটাই এই পত্রিকার মাধ্যমে তুলে ধরা হয়েছিল। অর্থাৎ ইংরেজরা ভারতবর্ষে এসে যে নীল চাষ করাচ্ছে নীলকর সাহেবরা মূলত, এবং চাষিরা সেই নীলকর সাহেবদের কথা মেনে যে নীল চাষ করছে এমন কিন্তু নয়। অর্থাৎ নীলকর সাহেবরা জোর জবরদস্তি করে চাষিদেরকে দিয়ে এই চাষটি যে করাচ্ছে এবং সেটা করার জন্য তারা যে অত্যাচার করছে, চাষিরা যে স্বেচ্ছা এই চাষটি করছে না বা চাষিদের এই চাষ করে যে কোনো প্রকারের লাভ হচ্ছে না, সেই বিষয়টিকে এই হিন্দু প্যাট্রিয়টিক পত্রিকায় তুলে ধরা হয়েছিল। এবং এই চাষটি করানোর জন্য নীলকর সাহেবরা যে দাদন প্রথা চালু করেছিল, সেই দাদন প্রথার মধ্যে একবার কোনো চাষি ঢুকে পড়লে তার পক্ষে কিন্তু আর সেই প্রথা থেকে বেরিয়ে আসা সম্ভব পর্যায়ে হতো না, এবং কেন হতো না তার স্বরূপটি কিন্তু তুলে ধরেছিল এই হিন্দু প্যাট্রিয়টিক পত্রিকা। এর পরের পয়েন্ট হিসেবে আমরা দেখে নেব
যে নীল চাষিদের সরাসরি সমর্থন, অর্থাৎ হিন্দু প্যাট্রিয়টিক পত্রিকা কিন্তু নীল চাষিদেরকে আন্দোলনে সরাসরি সমর্থন করেছিল। নীল চাষিদের সরাসরি সমর্থন। এই যে নীল চাষিরা নীলকর সাহেবদের বিরুদ্ধে আন্দোলনগুলি করছিল, নীল বিদ্রোহ ঘটছিল, সেই নীল বিদ্রোহের বিভিন্ন ঘটনাগুলিকে এই হিন্দু প্যাট্রিয়টিক পত্রিকা সরাসরি তুলে ধরে সেই নীলকর সাহেবদের বিরুদ্ধে নীল চাষিদেরকে সাহায্য করছিল। এবং একটা পত্রিকা যেভাবে সাহায্য করতে পারে একটি বিদ্রোহকে এবং বিদ্রোহের সমর্থনে বিভিন্ন ধরনের প্রচার চালিয়ে এবং বিদ্রোহীদেরকে বিভিন্নভাবে সাহায্য করার জন্য জনসাধারণকে আহ্বান জানিয়ে ঠিক সেই কাজটি করছিল এই হিন্দু প্যাট্রিয়টিক পত্রিকা। এছাড়াও কিন্তু যে শুধুমাত্র এই পত্রিকার মাধ্যমে সমর্থন করেই তারা কিন্তু ক্ষান্ত থাকেনি, তারা কি করছিল না, তারা বিভিন্ন আইনি এবং অর্থ সাহায্য দিয়েও কিন্তু নীল চাষিদেরকে সাহায্য করছিল বা নীল বিদ্রোহীদেরকে সাহায্য করেছিল এই পত্রিকা। তাহলে সেটাও একটা পয়েন্ট হিসেবে আমরা লিখে নিতে পারি, সেটা হচ্ছে আইনি ও অর্থনৈতিক সাহায্য দান। আইনি ও অর্থনৈতিক সাহায্য। আইনি এবং অর্থনৈতিক সাহায্য, এই সাহায্যটা কিরকম না, যখনই বিদ্রোহীরা কোন রকম বিদ্রোহ করছে বা নীলকর সাহেবদের বিরুদ্ধে কোনো বেআইনি কাজ করে ফেলছে, ঠিক সেই রকম তখনই কি করছে না, ইংরেজদের পুলিশ এই চাষিদেরকে বা এই নীল বিদ্রোহীদেরকে তুলে নিয়ে গিয়ে নানা রকম আইনের ধারা দিয়ে তাদেরকে কারাগারে বন্দী করে দিচ্ছে। এই কারাগার থেকে মুক্তি পাওয়ার জন্য যে আইনি সহায়তার প্রয়োজন ছিল, সেই সমস্ত আইনি সহায়তা কিন্তু হিন্দু প্যাট্রিয়টিক পত্রিকা নীল বিদ্রোহীকে দিয়ে সমর্থন জানিয়েছিল। অপরদিকে অর্থনৈতিক সাহায্য, অর্থাৎ এই আইন মোতাবেক কেস কাছারি বা মামলা মোকদ্দমা চালানোর জন্য যে অর্থের প্রয়োজন ছিল বা আন্দোলন সংগঠিত করার জন্য যে অর্থের প্রয়োজন ছিল, সেই সমস্ত অর্থনৈতিক সাহায্য অর্থাৎ টাকা পয়সা দিয়ে যে সাহায্য, সেই সাহায্যটাও কিন্তু এই হিন্দু প্যাট্রিয়টিক পত্রিকা করেছিল। তো এইভাবে নীল বিদ্রোহকে হিন্দু প্যাট্রিয়টিক পত্রিকা বিভিন্নভাবে সমর্থন জুগিয়ে সাহায্য করে সেই আন্দোলনটিকে জোরদার আন্দোলনে পরিণত করতে সক্ষম হয়েছিল। পরবর্তীকালে কি হয় না, পরবর্তীকালে দেখা যায় যে নীল চাষিদের সপক্ষেই ইংরেজ সরকার সিদ্ধান্ত গ্রহণ করে এবং নীল চাষ প্রথা অবশ্য বন্ধ হয়ে যায় ধীরে ধীরে। পরবর্তীকালে যখন দেখা যায় খুব শীঘ্রই আর কি কৃত্রিম রঙের আবিষ্কার হয় এবং এই কৃত্রিম রঙের আবিষ্কার হলে নীল চাষের আর প্রয়োজনীয়তা ছিল না, স্বাভাবিকভাবেই নীল চাষও আর প্রয়োজন হয়নি এবং বিদ্রোহী স্বাভাবিকভাবেই কি হয়, স্থিমিত হয়ে পড়ে। তো এই হচ্ছে আজকের হিন্দু প্যাট্রিয়টিক পত্রিকা সম্পর্কে আলোচনা। যদি তোমাদের এই আলোচনা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে, আর তার সঙ্গে সঙ্গে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নিয়ে যাতে পরের নোটিফিকেশনটি তোমরা সঠিক সময়ে পেয়ে যাও। তাহলে আজকের আলোচনা এই পর্যন্তই।